তিস্তা নিয়ে ভারতের সাথে আলোচনার আগ্রহ ডক্টর ইউনূসের ফোনালাপে বাইডেন মোদির বাংলাদেশ নিয়ে উদ্বেগ অবশেষে যুক্তরাষ্ট্রের শিকার। আজ থেকে নিরবচ্ছিন্নভাবে পোশাক কারখানা চালু রাখার সিদ্ধান্ত, ত্রিপক্ষীয় বৈঠকে দাবি পূরণের আশ্বাস মালিকদের, হয়রানি বন্ধের আহ্বান শ্রমিক নেতাদের। গার্মেন্টস সহ বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলায় লিপ্ত পরাজিতরা, কালো টাকা ছড়িয়ে চলছে অরাজকতার পায়তারা, অভিযোগ আমির খসরু ও রিজভির। শাহজাহান খানের 7 দিনের রিমান্ড, বিদেশি পিস্তল ও মাদকসহ পাবনায় ডিলুর ছেলে তমাল গ্রেফতার, কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তিস্তা নদীর পানি বন্টন চুক্তির সমাধানে ভারতের সাথে আলোচনা করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আন্তর্জাতিক নিয়মনীতি মেনেই এ বিষয়ে সমাধান করতে হবে। এদিকে 8 জাতির আঞ্চলিক জোট সার্ক নিয়ে সরকার প্রধান বলেন, সংস্থাটি এখন শুধু কাগজেই সীমাবদ্ধ, কাজের প্রয়োগ নেই। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ভারত সরকারের টালবাহানায় তিস্তা নদীর পানি চুক্তির বিষয়টি দীর্ঘ সময় ধরে অমীমাংসিত। বারবার আলোচনা হলেও বিষয়টির সমাধানের পথ দেখেনি। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিস্তা নদীর পানি বন্টন চুক্তির সমাধানে ভারত সরকারের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন। দুই দেশের প্রয়োজনে বিষয়টি আর ঝুলিয়ে না রেখে সমাধান করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে, আর সে কারণেই অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তিস্তা নদীর পানি বন্টনের বিষয় নিয়ে বসে থাকার সুযোগ নেই। বাংলাদেশ সঠিক পরিমাণ পানি না পেলেও বিষয়টির সমাধানে জোর দেন তিনি। তিস্তার পানি বন্টন চুক্তির সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে চাপ দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করবে সরকার, চাপ নয়, আলোচনাকে প্রাধান্য দিচ্ছেন তিনি। সমস্যা সমাধানে একসঙ্গে বসা জরুরি বলেও মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2011 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেটো দিলে চুক্তিটি চূড়ান্ত সফলতার মুখ দেখেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়টি উল্লেখ করে বলেন, ভারত সরকার তিস্তা চুক্তি বাস্তবায়িত করতে এগিয়ে এসেছিল, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য বিষয়টি বারবার পিছিয়ে যায়। এখন সময় এসেছে আন্তর্জাতিক নিয়মনীতি মেনে এ বিষয়ে সমাধান করা। এদিকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কার্যক্ষমতা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, 8 জাতির এ জোট আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে। একটি মহৎ উদ্দেশ্যে সার্ক প্রতিষ্ঠিত হলেও এটি এখন শুধু কাগজেই সীমাবদ্ধ। সার্কের চেতনার পুনরুজ্জীবন ঘটাতে চান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গে কথা হওয়ার বিষয়টি অবশেষে স্বীকার করেছে হোয়াইট হাউস। বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে অব্যাহত উদ্বেগে আগেই বিষয়টি স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি। প্রেসিডেন্ট বাইডেনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালাপে বাংলাদেশ নিয়ে কথা হলেও তা হোয়াইট হাউসের আনুষ্ঠানিক বিবৃতিতে না থাকার জেরে এ বিষয়ে জানতে চেয়েছিলেন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সাংবাদিক ললিত কে ঝা। জবাবে কির্বি জানান, বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। গণবিক্ষোভের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার ভারতে পালানোর পর 26 আগস্ট আলোচিত ফোন আলাপ শেষে সামাজিক মাধ্যম এক্সে স্ট্যাটাস দিয়েছিলেন মোদি। বলেছিলেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর প্রয়োজনীয়তায় জোর দিয়েছেন বাইডেনও। কথা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে। হোয়াইট হাউসের বিবৃতিতে ইউক্রেন ও ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে ফোনালাপের কথা জানানো হলেও ছিল না বাংলাদেশ প্রসঙ্গ, যা ভারতকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণের আশ্বাসে আজ থেকে নিরবচ্ছিন্নভাবে শিল্প কারখানা চালু রাখার সিদ্ধান্ত মালিকদের। শুক্রবার তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতাদের সাথে শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। হয়রানি বন্ধে শ্রমিকদের আর কখনো
কালো তালিকাভুক্ত না করতে আহ্বানও জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্প কারখানার শ্রমিকরা। এক পর্যায়ে বাধ্য হয়ে কারখানা বন্ধ রাখে মালিকপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পাশাপাশি যৌথ বাহিনী মোতায়েন করা হয়, তাতেও উন্নতি হয়নি। এমন বাস্তবতায় শ্রমিকদের সাথে বৈঠকে বসে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসব কারখানা চালু রেখে শ্রমিকদের দাবি বাস্তবায়নে একমত পোষণ করা হয়। আমরা 40 লক্ষ শ্রমিক কিন্তু বিপাকে পড়বো, 40 লক্ষ মানুষ বিপাকে পড়বো। গার্মেন্টসের মালিকদের কিন্তু কিছু হবে না। তাই আপনাদের কাছে দুই হাত ধরে আহ্বান করছি, কালকে সকালে আসেন, আমরা সবাই কাজে যাই। আমাদের যা দাবি আছে, মালিক পক্ষ আপনাদের কাছে আহ্বান রাখবো, আপনারা কারখানায় যাবেন এবং শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি, যৌক্তিক দাবিগুলো আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করেন বাস্তবায়ন করার, এবং যাদের কালো তালিকাভুক্ত আবারও তাদের চাকরি এবং তাদের তালিকার নামটা বাদ দেন। যদি কারখানায় না চলে তাইলে সেই সমস্যার সমাধানটা কি হবে? কাজে আমাদের অনুরোধ, হ্যাঁ, যার যে কারখানায় যে সমস্যা আছে তার সেগুলো লিখিতভাবে ম্যানেজমেন্টকে দেন। কারখানা বন্ধ থাকলে এ খাত ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে বলে আশঙ্কা তাদের। আমাদের শিল্প আমরা যতই বলি খুবই ডিফিকাল্ট সিচুয়েশনে আছে। তবে ইন্ডাস্ট্রি চালু রাখার পরে, ইন্ডাস্ট্রি বাঁচানোর পরে অন্যান্য সমস্ত আলোচনাগুলো স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করব। দু একটা কারখানা বেশি সমস্যায় আছে, তাদের সাথে নিয়ে কাজ শুরু হবে বলেও আশা মালিক পক্ষের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, অভ্যুত্থানের পরাজিত শক্তি এখনও নানা ষড়যন্ত্র করছে। তাদের কাছে অবৈধ অর্থ আছে, তাই কালো টাকা ছড়িয়ে অস্থিরতা তৈরি করার ষড়যন্ত্র করছে। গার্মেন্টস খাতে বিশৃঙ্খলা তৈরিতে বিপুল অর্থ খরচ করছে তারা। ছাত্র নাগরিকদের অভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্টে বিস্তারিত। ছাত্র নাগরিক অভ্যুত্থানে নিহত রিকশাচালক সাগরের পরিবারের সাথে দেখা করতে রাজধানীর রামপুরা এলাকায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন বিএনপির নেতা। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা সরকার দমন নিপীড়নের জন্য দেশকে কারাগারে পরিণত করেছিল। সাগরদের মতো অসংখ্য মানুষ প্রাণ দিয়ে গোটা জাতিকে কারাগার মুক্ত করেছে, কিন্তু এখনো ষড়যন্ত্রকারীরা থেমে নেই বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। গার্মেন্টস শ্রমিকদের অবস্থান, তাদের ন্যায্য দাবি যেটা, সেই ন্যায্য দাবির পূরণের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু কেবল একটি রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় হয়েছে। তাদেরকে কে এখন উস্কানি দিচ্ছে? এই অদৃশ্য শক্তি কারা? এদের কালো হাত ভাঙার জন্য আজকে আবারও এই শ্রমজীবী মানুষ এবং তাদের মতো শ্রমিক ছাত্র জনতাদেরকে আজকে প্রস্তুত থাকতে হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন শান্তির জন্য। যে বিষয়টি এখানে আমাদেরকে আশঙ্কা তৈরি করেছে, সেখানে কথা বলতে গিয়ে তিনি বলেছেন আজকে বিশ্বব্যাপী রাশিয়া, ইউক্রেন, হামাস এবং বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বলেছেন। বাংলাদেশের বিষয় আসলো কেন? বাংলাদেশে আপনার শতাব্দীর ভিতরে পৃথিবী কাঁপানো একটি গণ আন্দোলন হয়েছে, সেটা ছাত্র জনতার নেতৃত্বে। আমাদের নিজের বিষয়। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগকে দেশবাসী বিতাড়িত করেছে, কিন্তু তারা এখন পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মিল ফ্যাক্টরিগুলোতে, ওষুধ কারখানাগুলোতে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে, বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে আজকে ষড়যন্ত্র করে এগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক ধরনের কর্মকাণ্ড চলছে। এখানে পেছন থেকে কারা আছে আমরা সবাই জানি। আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। পুলিশ 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে 7 দিন মঞ্জুর হয়। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। শাহজাহান খান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 2009 থেকে 2014 সাল মেয়াদকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পরিবহন শ্রমিক আন্দোলনের একজন শীর্ষ নেতা। শাহজাহান খান মাদারীপুর 2 আসন থেকে বিভিন্ন সময় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রাজধানী ঢাকা সহ দেশের যে কোনো স্থানে বিএনপির বিভিন্ন সভা সমাবেশ পণ্ড করতে তার ইন্ধনে পরিবহন ধর্মঘট ডাকার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত সমালোচিত। সহায়তা করি এবং বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্র, গুলি, ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান। তিনি জানান, ব্যবসা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুর ছাড়াও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ রয়েছে তমালের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার আমলে তার বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা হয়েছে। সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর 2017 সালের ডিসেম্বরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে বহিষ্কার করে যুবলীগ। 18 সাংবাদিক সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। 4 সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় এই মামলা করেন পুরান ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা আব্দুর রাজ্জাক। মামলায় আসামির তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন স্বাভাবিক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বাংলা টিভির নজরুল কবির, নিউজ 24-এর রাহুল রাহা, ডিবিসির মঞ্জুরুল ইসলাম, কালের কণ্ঠের হায়দার আলী, দৈনিক কালবেলার আজমুল হক ফরাজি, বাসুসের স্বপন বসু, ভোরের কাগজের ইখতিয়ার উদ্দিন, জায়জাদিনের অরুণ কুমার দে, বাংলা ইনসাইডারের সৈয়দ বোরহান কবির, ডিইউজের নেতা খায়রুল আলম, ইউএনবির করিম ওয়াহিদ, নিউজ 24-এর আশিকুর রহমান স্টাপন, ডিইউজের নেতা সোহেল হায়দার চৌধুরী, মুখপাত্রের সম্পাদক শেখ মোহাম্মদ জামাল হোসাইন, কালের কণ্ঠের সামনুনুল আলম তুষার, নিউজ 24-এর জয়দেব দাস, সমকালের নির্বাহী সম্পাদক শরীফুল ইসলাম, ডিবিসির জায়দুল আহসান পিন্টু। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এরপর এখন পর্যন্ত তার বিরুদ্ধে 139টি মামলার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে 126টি হত্যা মামলা। যাত্রাবাড়ী থানায় আব্দুল রাজ্জাকের করা মামলায় আসামি হিসেবে 115 জনের নাম উল্লেখ করা হয়েছে। লক্ষ্মীপুরে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বীর মুক্তিযোদ্ধা সাদিক হোসেন খোকা ফাউন্ডেশন। শুক্রবার সকালে লক্ষ্মীপুরের দুর্গত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের খাদ্য সামগ্রী তুলে দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, ভারতের বাঁধ ছেড়ে দেয়া পানিতে দেশের 11টি জেলা এখন পানিবন্দী। দুর্গত মানুষের পাশে থাকতে শুরু থেকেই দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে বন্যা কবলিত এলাকাগুলোতে বিএনপি ত্রাণ সামগ্রী বিতরণ করছে বলেও জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাব নেতারাও এই ত্রাণ বিতরণে অংশ নিচ্ছেন। যখনই আমরা দেখি যে ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার পর ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী সহ প্রায় 11টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন সারা বাংলাদেশে আমরা বিশেষ করে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী শক্তি যারা রয়েছি, আমরা সংগঠিত হই কিভাবে বন্যায় দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়াবো। আমাদের রাজনৈতিক নীতি রয়েছে, লক্ষ্য রয়েছে, দলেরও নীতি রয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন রাজনীতিবিদের প্রথম কাজ হওয়া উচিত দুর্গত মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ
এবং যাদের প্রয়োজন তাদের সেই সকল মানুষদের পাশে যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, সেটা আমি মনে করি। সম্ভাব্য জনরোষের কথা চিন্তা করে নির্বাচন কমিশন ঘটা করে পদত্যাগ করেছেন বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এই পদত্যাগের মাধ্যমে তাদের পাপ স্খলনের কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাইফুল হক এ কথা বলেন। বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন উপলক্ষে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পদত্যাগকারী নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও সরকারি দলের অঙ্গ সংগঠনের মতো কাজ করেছে নির্বাচন কমিশন। বলেন, সরকারের নীল নকশা বাস্তবায়নে মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে ডামি নির্বাচনের নেতৃত্ব দিয়েছে কমিশন। তিনি অভিযোগ করেন, গত 3টি নির্বাচন কমিশনই মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। সংবাদ শেষ খবর শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে তিস্তা নিয়ে ভারতের সাথে আলোচনার আগ্রহ ডক্টর ইউনূসের ফোন আলাপে বাইডেন মোদির বাংলাদেশ নিয়ে উদ্বেগ অবশেষে যুক্তরাষ্ট্রের শিকার। আজ থেকে নিরবচ্ছিন্নভাবে পোশাক কারখানা চালু রাখার সিদ্ধান্ত। ত্রিপক্ষীয় বৈঠকে দাবি পূরণের আশ্বাস মালিকদের, হয়রানি বন্ধের আহ্বান শ্রমিক নেতাদের। গার্মেন্টস সহ বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলায় লিপ্ত পরাজিতরা, কালো টাকা ছড়িয়ে চলছে অরাজকতার পায়তারা, অভিযোগ আমির খসরু ও রিজভির। শাহজাহান খানের 7 দিনের রিমান্ড, বিদেশি পিস্তল ও মাদক সহ পাবনায় ডিডুর ছেলে তমাল গ্রেফতার, কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।